আমার নাম মনির। আমি পেশায় একজন জেলে বা মাছ ধরাওয়ালা। আমি অনেক বছর ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। এমনকি আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই পেশার সঙ্গে যুক্ত ছিল। মাছ ধরাওয়ালা হওয়ার কারণে বেশিরভাগ সময় রাত্রে গাঙ্গের পাড়ে নৌকা নিয়ে আমাদেরকে মাছ ধরতে যেতে হতো। প্রতিদিনই আমরা সেখানে যেতাম এবং মাঝে মধ্যে বিভিন্ন পুকুর থেকে মাছ ধরে আমরা হাটে বিক্রি করতাম। এটাই আমার একমাত্র পেশা ছিল। তবে অন্যান্য সকল মাছ ধরাওয়ালার থেকে আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম এবং আমার বয়সও বেশি ছিল না, মাত্র 21-22 বছর, যখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে। আমার বাবার সঙ্গে আমি ছোটবেলায় মাছ ধরতে যেতাম এবং সেই সময় আমি ভয় পেতাম একটু আধটু। তবে এগুলো করতে করতে আমার ভয়ের সেই সীমা হয়তো কেটে গিয়েছিল, যার কারণে একা একা অনেকদিন বেরিয়ে পড়তাম জাল নিয়ে। শুরুর দিকে বেশ কয়েক বছর আমি এক জেলের দল, মানে আমাদের যে গ্রামের কয়েকজন জেলে আছে তারা মিলে আমরা এক নৌকায় মাছ ধরতাম এবং অনেক সময় মোহনা পর্যন্ত যেতাম। কিন্তু পরবর্তীতে যখন নিজে নৌকা কিনলাম এবং নিজে জাল কিনে যখন জাল পাততাম, তখন আমাদের বাড়ির সামনে যতটুকু নদী ছিল ওই অতটুকুর ভিতরেই আমি মাছ ধরার চেষ্টা করতাম। আমাদের বাড়িটা ছিল নদীর পাড়ে, চরের এলাকা। এই পাড়ে শীতকালে চর পড়ে যেত এবং সেখানে আমাদের কিছু জমি ছিল, সেখানে বাদাম, তরমুজ এই জাতীয় জিনিস আমি চাষ করতাম। এইরকম করেই আমার জীবন কাটছিল। আমরা যে খুব বেশি বড়লোক ছিলাম এমন না। আমাদের ঘর ছিল টিনের এবং সাইডে পাটকাঠির বেড়া। তখনকার সময় 2013 কি 14 সাল। আমি ফুলদমে এগুলো নিয়ে পড়ে থাকতাম এবং অনেক আগে থেকে এগুলো শিখেছি। কিন্তু এক রাত আমি যখন মাছ নিয়ে বাড়িতে ফিরছিলাম, সেদিন আমার সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা, যা কিনা আমার জীবনে শুরুতে অভিশাপ ডেকে নিয়ে আসে। এবং সেই ঘটনাটি শুনলে আপনারা সকলে চমকে যাবেন। আপনারা এই ঘটনাটি শুনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। এবং আপনারা আমাদেরকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে আমাদেরকে মেইল করতে পারেন megabox.rjimran@gmail.com। এখানে আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো মেইল করে পাঠাতে পারেন। সেই সঙ্গে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ঠিকানা আপনারা ঘটনা লিখতে পারেন। ফেসবুক পেজের অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন দ্য মেগাবক্স, তাহলে আপনারা আমাদের পেজ পেয়ে যাবেন এবং সেখানে আপনি চাইলে ঘটনা লিখে পাঠাতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব এই ঘটনার পরবর্তী অংশে। মাছ ধরতে যাওয়ার কথা ছোটবেলার থেকেই আমার মনে পড়ে যে আব্বার সঙ্গে আমি নৌকার এক কোনায় বসে থাকতাম আর সে মাছ ধরত, অনেকে মিলে ধরত। আব্বার একটা নৌকা ছিল, সে মারা যাওয়ার পরে সেই নৌকাটা কি হলো আমি জানি না। তখন আমার বয়স বেশি না, 13-14 বছর। তারপরে আমরা বেশ কয়েক বছর খুব দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছি এবং যখন বুঝতে শিখলাম যে আমাকে এর হাল ধরতে হবে, সেই জন্য আমি আমার কাকাদের সঙ্গে মাছ ধরতে যেতাম মাঝে মধ্যেই এবং বিভিন্ন নদীতে, তারপর পুকুরে মাছ ধরা হলে তখন জাল নিয়ে নেমে পড়তাম। এবং সেই সময় থেকেই আমি এই পেশায় যুক্ত এবং প্রতিনিয়ত বাজারে মাছ বিক্রি করেই আমার পেশা এরকমভাবে চলছিল। তারপর একদিন চিন্তা করলাম একটা নৌকো কিনে তারপর আমি এই কাজ শুরু করব। যেমন চিন্তা, কিস্তি উঠালাম এবং সেই সঙ্গে আরও কিছু টাকা পয়সা জমিয়ে ধার দেনা করে একটা নৌকা কিনলাম। কিছু টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে নৌকা কিনে জাল কিনে চিন্তা করলাম একাই মাছ ধরতে যাব আর একাই সমস্ত ব্যবসা করব। অনেক বড় বড় ব্যাপারী ছিল যারা কিনা পুকুর ধরে কিনত এবং সেইখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করার আমার সামর্থ্য ছিল না। চিন্তা করতাম একসময় সেরকম হবে এবং সেরকম করেই আমি আমার জীবনযাত্রা শুরু করি। তখন আমার বয়স 17-18 বছর। নৌকা কিনে আমি তখন শুরু করি মাছ ধরার এই কারবার এবং মাছ বিক্রি করে যা আসতো তা দিয়ে আমাদের 4 সদস্যের পরিবার বেশ ভালোভাবে কেটে যেত। প্রতিদিনকার মতো সেদিনকেও আমি নৌকা নিয়ে বেরিয়ে গেছিলাম মাছ ধরার উদ্দেশ্যে। সাধারণত শুরুর রাতগুলোতে আমরা যেতাম না, যেতাম একদম শেষ রাতে। অনেকেই আমাদের নদীতে থাকতো, আরও বেশ কিছু জেলে ছিল যারা কিনা এই নদীর পাড় ঘেঁষেই তাদের বাড়ি এবং তারা এগুলো করে জীবিকা নির্বাহ করছে। আমার বাড়ি যেহেতু কাছে ছিল, আমি বাড়ির কাছেই জাল পাতি সবসময়। নৌকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার যে পাশ ছিল ওই সময় আবার নৌকা একটু নদীতে থমথম করছিল এবং যে ঘাটে আমি নৌকা বাঁধি সেই ঘাটে হচ্ছে একটা বট গাছ ছিল এবং সেখান থেকে উঠে আমি বাড়ি পর্যন্ত আসতে 10-12 মিনিট সময় লাগতো হেঁটে।
তো ওইখানে আমি প্রতিদিনকার মতো 2টার দিকে বের হলাম। বের হয়ে আমি জাল তুললাম এবং জাল তোলার পর দেখলাম বেশ ভালোই মাছ উঠেছে। সেই মাছগুলো নিয়ে তখন আমি ডেকচিতে করে সমস্ত জিনিস তুললাম এবং জালগুলো তখন নৌকার উপর রেখে আসলাম। পরের দিন এই চরেই এই জালগুলো এইভাবে সোজাসুজিভাবে টানিয়ে দিতে হবে এবং শুকাতে হবে। প্রতিদিনকার জাল প্রতিদিন শুকাতে হয় এবং ধুতে হয়। রাত্রেবেলা এই কাজগুলো আমরা করি না। রাত তখন 3টা কি 3:30 হবে। মাছগুলো নিয়ে আমি নৌকার কাছে এসে ওই ডেকচিটা নৌকার উপর রেখে নৌকাটা ভালো মতো ঘাটের সঙ্গে বেঁধে জালগুলো নৌকার উপর খুব সুন্দরভাবে রেখে মাছের যে পাতিল ছিল সেই পাতিলটা কাঁধে তুললাম। আর ওই সময় জ্যোৎস্না রাত ছিল বলে ওই দিনকে আর লাইট টাইট কিছু জ্বালাইনি আর কি। লাইট সঙ্গে ছিল, দেখাই যেহেতু যাচ্ছে সব কিছু, তাহলে তার জ্বালানোর দরকার নেই। ফুল গরমকাল, আমার কাঁধে একটা গামছা এবং স্যান্ডো গেঞ্জি পরা আর লুঙ্গি পরে আমি হেঁটে আসছি। আমি দেখতে শুনতে ছোটোবেলা থেকেই বেশ হ্যান্ডসাম ছিলাম এবং সেই কারণেই এমনটা ঘটলো নাকি অন্য কোনো কিছু জানি না, আমি হেঁটে আসছি। সাধারণত একা মানুষ টুপটাপ কোনো শব্দ না করে মাছের ডেকচি নিয়ে আমি হেঁটে উপরে উঠে আসলাম। তো ওই বটগাছের এই পাশে যখনই আসলাম আচমকা আমার পা পড়লো খুব ঠান্ডা এবং বেশ মোলায়েম একটি জিনিসের উপর। পা পড়ার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা ঘ্যাক করে উঠলো এবং ঘ্যাক করে উঠেই যখন সে চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দিয়ে খানিকটা দূরে সরে গিয়ে তারপর আমি দেখতে পেলাম শুধু একটা বিড়ালের মতো জন্তু, সাদা ধবধবে এবং বেশ বড় আকৃতির। সেই জন্তুটা আচমকা তার রূপ পরিবর্তন করে একটা মানুষের মতো হয়ে গেল এবং হয়ে শুধুমাত্র একটা আলোর ঝলকানি আমি দেখতে পেলাম এবং সেটা শুধুমাত্র একটা আলোর মতো হয়ে একটা ডানা ঝাপটালো এবং একটা শব্দ করলো। শব্দ করার পরে সেখান থেকে গায়েব। তারপর আমি আর তাকে দেখতে পাইনি এবং আমার শরীরের ভিতরে তখন কাঁটা দিয়ে উঠলো। আমার মাছের ডেকচিটা তখন নিচে পড়ে গেছে। আমি শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়ে বুকে ফুনিয়ে আয়াতুল কুরসি মনে করতে পারছিলাম না, তাই এই দোয়াটা পড়লাম এবং পড়ে তখন ওইখান থেকে এমন পরিমাণ ভয় পেয়েছি, কিসের উপরে পাড়া দিলাম অথবা কি এখানে ছিল বা এটা কোত্থেকে আসলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। খুব ভয় পেয়েছিলাম, তবে এতটুকু বুঝতে পেরেছি যে একটা মানুষের অবয়ব ছিল এবং সেটা শূন্যে অনেকটা উপরে উঠে গিয়েছিল এবং ভয়ে আমি নিজেই ভয় পেয়েছি এবং সে আচমকা একটা শব্দ করে হঠাৎ করে আলোকিত হয়ে গায়েব হয়ে গেল। আমি তখন মাছের ডেকচি সেখানে ফেলেই ভোঁদৌড় এবং দৌড়াতে দৌড়াতে চলে আসলাম বাড়ি পর্যন্ত। বাড়িতে এসে আমার বাড়ির যে মহল্লা ছিল, মহল্লার ওইখানে আমি যখন যাচ্ছিলাম এবং আমার এক কাকা তখন উনি সম্ভবত ওনার জাল তুলতে যাচ্ছিল। উনি আবার ফজরের আজানের খানিকক্ষণ আগে যায় এবং গিয়ে মাছ নিয়ে চলে আসে আর কি ফজর আজানের পরপর, এবং সেগুলো নিয়ে ওই সময় হাটে বিক্রি করে দিয়ে আসে। আমারও সেটা করার কথা ছিল এবং ডেকচিটা সেখানে আমি ফেলে রেখে আসলাম, কারণ ওইটা তোলার মতো সাহস আমার ছিল না। আমি দৌড়ে এসে সাথে সাথে কাকারকে যখন সে আমাকে এরকমভাবে দেখছে যে এরকম কিছু একটা হয়েছে, তখন সে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমি তাকে বললাম এরকম এরকম কাহিনী। সে তখন বললো ধুর কি না কি হবে, তুই ভুল দেখছিস, তুই চল। আমি বললাম কাকা আমি সেখানে যাবো না, মাছের ডেকচি সেখানে ফালায় আসি। তো কাকা আমার বেশ সাহসী ছিল, উনি যেহেতু অনেক পুরাতন লোক এবং অনেক বছর ধরে এগুলো করে আসছে, সে সাহস করে আগায় গেল। যার পর দেখলো সেখানে কিছুই না, ডেকচিটা আমি এখানে ফেলে চলে আসছি। ডেকচি থেকে কিছু মাছ নিচে পড়ে গেছে, সেগুলো সে তুললো। তোলার পর সে ফেরার পথে তার ডেকচি সহ আমার ডেকচি নিয়ে সে বাড়িতে আসলো। আসার পর আমি তো ঘরের ভিতরে এসে শীতকায়ে বসে আছি, তখন দিন হয়ে গেছে, সূর্যের আলো ফুটছে। তিনি এসে বলল যে এরে মনির, তুই তোর মাছের ডেকচি ফালাই রেখে আসছিলি, এ কি করবো, মাছ ধর। আমি বললাম কাকা আমার খুব ভয় লাগতেছে, আমার শরীর খুব খারাপ করছে, তুমি কাকা যাও, তুমি মাছগুলো বিক্রি করে যে টাকা হয় তুমি নিয়ে এসো, আদর খালি কিছু টাকা রেখে দিও। সে তখন বলে আচ্ছা ঠিক আছে, আজকে মাছ কম আছে, ভালো দামে বিক্রি হবে। আর আমি নিয়ে গেলাম তাইলে। তারপর সে মাছগুলো নিয়ে চলে গেল। ওই দিন আমি ভয়ে যেন ঘর থেকে বের হতে পারছিলাম না, কি একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনার পর থেকে তো আমি আর চাইলেও ওই নদীতে যেতে পারবো না, কারণ যে পরিমাণ ভয় পাইছি আমি। পরে চিন্তা করলাম যে নদীতে না গেলে তো খাবার দাবার কিছু হবে না, কারণ 2 দিন পর্যন্ত আমি ওর পরের নদীতেই গেলাম না। এমন ভয় যে ভয় আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি এরকম একটা অবস্থা। মাঝখানে 2 দিন পার হয়ে গেল এবং খালি বাজার স্বপ্ন দেখি এবং একজন আমাকে এসে হুমকি ধামকি দিচ্ছে এরকম স্বপ্ন দেখি। তারপর আমি এত জোরে দৌড়াচ্ছি কিন্তু কোনোভাবেই আমার দৌড় শেষ হচ্ছে না, আমি কোনোভাবেই সেই জন্তুগুলোর পিছু ছাড়াতে পারছি না। তারপর যখন ঘুম ভেঙে যায় লাফতে উঠে পড়ি, দেখি ঘেমে একদম অস্থির। আমার সঙ্গে এটা কী হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক 2 দিন পর আমি তো ওই 2 দিন মাছ টাছ ধরতে যাই নাই, টাকা পয়সাও টুকটাক ছিল মাছ বিক্রি করে, তো ওই টাকা দিয়ে চলতেছিলাম আর কি। তো প্রতিনিয়ত মাছ না ধরলে তো আর পুরো মাস চলবে না, কারণ মাসের একটা আলাদা খরচ আছে। তো ওই দিন সন্ধ্যার দিকে আমি আমাদের যে বাড়ি আছে, বাড়ির কানাচে কি মাথায় একটা চার দোকান আছে। আমাদের গ্রামের বাড়ি তখনও গিয়ে রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, যেহেতু নদীর পাড়ের রাস্তা।
কাঁচা রাস্তা ছিল, এবং সেই মাটির রাস্তাতে আমি সামনের দিকে আগায় গেলাম। ওই তেমাথার যে দোকান ছিল, দোকানে চা বিড়ি খেয়ে, তখন নতুন নতুন গ্রামে ওই সময় ডিশ লাইন আসছে, তো ওইখানটাতে হচ্ছে গিয়ে টিভি চলতো মেলা রাত পর্যন্ত। তো একটা সিনেমা দেখে ভালো লেগে গেল, সেই অনেক রাত পর্যন্ত সেই সিনেমাটা দেখলাম আর কি, প্রায় 11টা পর্যন্ত। তো ওই সময়টাতে দেখা শেষ করে আমি যে আসবো, আমাদের এদিকে আসার কেমন কেউ নাই, তো আমার তখন ভয় লাগতে শুরু করলো। পরে ভাবলাম যে বাড়ি ঘর দৌড় আছে, ঘরের ভিতর কথাবার্তা বলতেছে, আমার আর কি হবে। তো ওইখান থেকে হাঁটতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 300-400 মিটার দূরের একটা দোকান, তো সেখান থেকে আমি হেঁটে আসতেছি। তো নদীর পাড়ের এই অঞ্চলটা টোটালি ফাঁকা ছিল, এই পাশে কোনো বাড়ি ছিল না, এই অঞ্চল টোটালি ফাঁকা এবং ঘন জঙ্গলের মতো জায়গা, মানে বলা চলে যে খালি গাছ আর গাছ। তো এই গাছ ভিটা আর কি, তো সেই ভিটার ওদিক দিয়ে আমি হেঁটে আসতেছি। তো আচমকা খেয়াল করলাম ভিটার ওপর থেকে দুইজন লোক খুব দ্রুত গতিতে, নদীর কুল থেকে খুব দ্রুত গতিতে সেকেন্ডের মধ্যে দৌড়ে আমার কাছে চলে আসলো। এবং সর্বপ্রথম আমি ওই লোক দুটোকে ঘোড়ার আকৃতিতে দেখলাম, যে লোক দুটো ঘোড়ার আকৃতি হয়ে আমার কাছে আসছে, এবং আসার সঙ্গে সঙ্গেই সেই লোক দুটো আমাকে বললো দাঁড়া। এবং যখন তার পায়ের দিকে আমি তাকালাম, আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ তাদের পা স্বাভাবিক মানুষের পায়ের মতো ছিল না, ঘোড়ার খুর যেরকম হয় ঠিক সেরকম ঘোড়ার খুরের মতো পা, এবং তাদের চেহারা দেখা যাচ্ছিল না। তারা খুব দ্রুত গতিতে, মানে এত দ্রুত গতিতে কারোর এখানে আসা এতটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এত দ্রুত সে আসছে আর কি। তো আসার পর সে আমাকে বললো যে তুই চল আমাদের সঙ্গে। তা বললাম কোথায় যাব? তো তিনি আসলে আমাকে এরকমভাবে বলতেছে চল আমাদের সঙ্গে। আমি তো কোনোভাবে তার সঙ্গে যাব না, আমার একদম মাথা মতো তখন ভয় একদম শিথিল হয়ে আসতেছে। ডান পাশে একটা বাড়ি আছে, তো আমি তখন জোরে চিৎকার করে উঠলাম। চিৎকার করার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে দুজন লোক বাইরে আসলো। আর ওই দুজন লোক যখন আসলো, আসার পরে দেখলাম ওই যে ঘোড়ার খুঁড়োলা যে দুজন লোক ছিল, সেই দুজন লোকের কেউই নেই এখানে, চোখের পলকে গায়েব হয়ে গেল। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার পিছনে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস লাগছে এবং আমাকে নিশ্চয়ই ক্ষতি করতে চায়। তো আমি তখন ওইখান থেকে ওতে আমার চিৎকার শুনে আমি বললাম কি যে না কিছু হয় নাই। আমি এখান থেকে তখন তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি আয়াতাল কুরসি পড়লাম, তারপর দোয়া দরুদ পড়ে বুকে ফু নিয়ে আমি ঘুমালাম। বাড়িতে আম্মাকে কিছু বলি নাই, কিংবা ভাই বোনদেরকেও কিছু বলি নাই। আমি আমার দক্ষিণ করে শুয়ে পড়লাম। তো দক্ষিণ করের ওই পাশ থেকে আবার নদী খুব স্পষ্ট দেখা যায়, নদীর কূলে যেহেতু বাড়ি, তো নদী দেখা যায়। তো আমি বারবার শুধুমাত্র আমার ওই দিক থেকে মনে হচ্ছিল যে ওই দিক থেকে উঠে এসে আমাকে ধরে নিয়ে যাবে এরকম একটা জিনিস মনে হচ্ছিল, এবং ওইটাতে আমি খুব আতঙ্কে কাটাইলাম। পরের দিন সকালে উঠে আমি আমাদের মসজিদের যে হুজুর আছে, হুজুরকে গিয়ে বললাম, এবং তিনি আমাকে যে তথ্য দিল, বললো কি যে এই জাতীয় জিনিস সাধারণত জিনেদের হয়, জিনরা এরকম ঘোড়ার রূপ ধারণ করে, ঘোড়ার মতো ধারণ করে মানুষের কাছে আসে। তো তোমাকে কি বলছে? তখন আমি বললাম যে এরকম হুমকি ধামকি দিচ্ছে, তোর খবর আছে, তোকে নিয়ে যাবো আমরা, তোর এত বড় অপরাধ করছিস তুই, এইগুলো বলে সে চলে গেছে। আমি চিৎকার দিচ্ছি, তোর মানুষ আসার পর ওরা চলে গেছে আর কি। তো হুজুর তখন বললো যে নিশ্চয়ই তোমার উপর জিনে ভর করছে, জিনে আসর করছে, তুমি এক কাজ করো, তুমি আমি এক হুজুরের ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে যাও, এই পাশের জেলায়, তুমি সেখানে গেলে আশা করি তুমি ফলাফল পাবা। তো তার কাছে ঠিকানা নিয়ে আমি একটু দেরি করলাম না, ওই ফজরের নামাজের পর আমি রওনা দিলাম আর কি। ফজরের সময় ওনার সাথে দেখা হয়েছিল মসজিদে। আমি মাঝে মধ্যে নামাজ পড়ার চেষ্টা করতাম, তবে সবসময় পড়া হইতো না। ওইদিনকে ফজরের নামাজ পড়তে গেলাম, যেহেতু ঘুম হয় নাই, আগে উঠে গেছিলাম। তো গেলাম আর কি। যাওয়ার পর সেই জেলায় যাওয়ার পর উনি তখন বললেন যে আসলে তোমার উপর একটা জিনের ছায়া আছে, এবং সেই জিন দুটো তোমাকে নিয়ে যেতে চায়। কিসের জন্য নিয়ে যেতে চায় সেটা আমি জানি না, তবে আমি যতটুকু মালুম করতে পারছি যে ওরা তোমাকে নিয়ে যেতে চায়, এবং তুমি কোনো অপরাধ করছো যার কারণে ওরা তোমাকে নিয়ে যেতে চায়। তো যাই হোক, আমি তোমাকে তাবিজ দিচ্ছি, এটা তুমি পড়ো, আল্লাহ করি এইটাতে ঠিক হয়ে যাবে, আল্লাহ মাফ করবে আর কি, তুমি যাও। তারপর সেই তাবিজটা দিলে আমি হাতে পড়লাম। পরপর আমি ওই রাত্রে প্রায় বিকেল হয়ে গেল, আস্তে আস্তে আমি বাসায় আসলাম। বাসায় আসার পর আমার একদিন দুদিন কোনো সমস্যা হয় নাই, কিন্তু রাত্রে ঘুমাইতে পারতাম না, একা একা শুইতাম। তো ওই দুদিন আমি আমার ছোটো ভাই ছিল, ওরকে নিয়ে ঘুমানো শুরু করলাম আর কি। যেমন আম্মা বারবার বলতেছে কি রে তুই রাত্রেবেলা মাছ ধরতে যাস না, কিছু করতে যাস না, কিছুই করিস না, আবার এদিকে দিনের বেলাতেও পুকুরে খ্যাপ থাকলে সেখানেও যাস না, ব্যাপার কি? তাই আমি বললাম যে আম্মা সমস্যা আছে, আমি আম্মারে তেমন কিছু বলি নাই। তো এই কথা বলার পর আমার আম্মা চলে গেল, সে তো আমার উপর কথা বলবে না। তো তারপর 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের মাথায় আমি হচ্ছে কি রাত্রেবেলা, তখন 10টা-11টা বাজে, আমার আচমকা ঘুম ভেঙে গেছে। আমরা কিন্তু গ্রামের মানুষ, 9টার ভিতরে ঘুমিয়ে পড়তাম। ঘুম ভেঙে গেছে, তো আমি ঘুম থেকে উঠে, আমাদের বাথরুমটা আবার ঘরের বাইরে ছিল, গ্রামের মানুষ তো বুঝেনি, ঘরের বাইরে বাথরুম ছিল, এবং আমি হচ্ছে গেলাম বাথরুমে। তো বাথরুম শেষ করে যখন রুম থেকে বের হইলাম আর কি, বাথরুমের রুম থেকে বের হওয়ার পরে আমি কল পাড়ে আসছি, কল চাপতেছি। তো ঠিক সেই মুহূর্তে আমি আচমকা খেয়াল করলাম ঘোড়ার খুঁড়ের মতো দৌড়ায় কিছু আসতেছে জঙ্গলের ভিতর থেকে, ওই পাশ থেকে, ভিটার ওই পাশ থেকে, এবং ন্যানো সেকেন্ডের মধ্যে ওরা দৌড়ে আমার কলপাড়ের কাছে এসে হাজির, এবং 4 জন চারপাশ দিয়ে আমাকে বলতেছে যে
তুই কবিরাজের কাছে গেছিস, তোর কবিরাজ কি করবে, আমার কিছু করতে পারবে না। তারপর আমাকে হাত ধরলো, দুজনে আমার হাত ধরলো। এরকম অবস্থায় আমার একটা পরনের লুঙ্গি আর একটা শার্ট পরা ছিল, তো সেই অবস্থায় আমাকে ধরলো, ধরে আমাকে বললো চল। তাই বললাম কোথায়? লোক দুটোর চেহারা দেখা যাচ্ছিল না, আর দুজন হচ্ছে ওনারা ঘোড়ার উপরে বসেছিল এবং সেই ঘোড়ার মতোই ছিল এবং ওনাদের চেহারা দেখা যাচ্ছিল না। তারপর আমাকে একটা ঘোড়ার উপর চড়ানো হলো এবং পাশে হচ্ছে কি আরেক লোক আমার পেছনে বসলো। তো সেই লোক এর গা দিয়ে একটা অদ্ভুত ঘ্রাণ আসছিল, মানে এরকম ঘ্রাণ আমি কখনো পাই নাই। তার পুরো শরীর জুড়ে শুধুমাত্র পশম আর পশম, হাতে স্পর্শ লাগছে, হাতে শুধু পশম এবং খুব ঠান্ডা হাত। তো তিনি আমাকে তখন ঘোড়ার উপর চড়াইলেন। চড়ানোর পর আমি বলতেছি কই নিয়ে যাচ্ছেন আমাকে, আমাকে ছেড়ে দেন, আমি কি করছি? দুনিয়া আমাদেরকে কোনো কথা বলতেছে না যে আমি কী করছি বা কেন আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে ওইখান থেকে উঠানোর পর আমাকে নিয়ে গেল হচ্ছে কি ওই ঘোড়াটা দৌড়াইতে শুরু করলো এবং কিছুক্ষণ বাদে আমি খেয়াল করলাম ঘোড়াটা মাটিতে নয় বরঞ্চ হাওয়ায় খুর মারতেছে আর কি। আমাদের ঘোড়া সাধারণত কী করে, মাটিতে দৌড়ায় এবং খুব দ্রুত গতিতে দৌড়ায়, কিন্তু সে হাওয়ায় খুর মারতেছে এবং এক এক ধাপে অনেক দ্রুত গতিতে এক এক ধাপ পার হয়ে যাচ্ছে আর কি, অনেক দূরত্ব অতিক্রম করতেছে, এটা বোঝা যাচ্ছে আর কি। তো অনেকক্ষণ সেরকমভাবে উড়লাম এবং ওড়ার পর আমাকে বারবার খালি মারতেছে ধরে। আমি যখনই কোনো কথা বলতেছি তখনই থাপ্পড় মারতেছে মাথায়, গালে তখনই থাপ্পড় বসাচ্ছে। তো ওরা কারা, কিসের জন্য? তো হুজুর যেহেতু বলছে জিনের আছর আছে এবং জিনটা নিয়ে যেতে চাই, কি একটা কাজ করছি সেই জন্য, কিন্তু আমি কি করছি সেটা আমি জানি না এবং কেন হয়েছে এটা তাও বলতে পারবো না আমি। তারপর আমাকে ওইখানে থেকে নিয়ে গেল এবং নিয়ে আসার পর অন্ধকারের মধ্যে আমাকে হাঁটায় একটা রুমের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। রুমটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার ছিল এবং এরকম অন্ধকার রুম আমি আমার জীবনে কখনো দেখি নাই। চারিদিকে কোনো আলো নাই, মানে কবরের মতো মনে হচ্ছিল এবং খুব চিপা একটা রুম ছিল। তো সেই রুমের ভিতরে ঢোকার পর আমি সেখানে বসে কান্না করতেছি। মাত্র 20-21 বছর বয়স আমার তখন, আমি তখন কি বুঝি, ভয়ে একদম সিটকে আছি। তো আমি তখন বলতেছি কি আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তো কেউ কোনো শব্দ করতেছে না। ওই রাত পুরোটাই আমাকে কান্না করতে করতেই অন্ধকার রুমের ভিতরে কেটে গেল। পরদিন সকালবেলা আমি ওই সময় কখন ঘুমাইছি আমি জানি না, আমি ঘুম থেকে উঠে দেখি কি, মানে আমি উঠি নাই, 3-4 জন লোক এসে আমাকে ডাক দিয়ে উঠাইছে। তো তাদের পা স্বাভাবিক ছিল কিন্তু পায়ে প্রচণ্ড পরিমাণ লোম ছিল। লোকগুলো আমাকে ডাকিয়ে তুলে আমাকে বের করলো এখান থেকে। বের করে 2টা লোক আমার মাথায় সমানে থাপ্পড় মারতে শুরু করলো এবং আমাকে ওই অবস্থায় ওইখান থেকে হাঁটায়া একটা রাস্তার উপর দিয়ে, রাস্তাটা মনে হয় পাথর না কি দিয়ে বানানো ছিল জানি না, তবে অদ্ভুত রাস্তা, এরকম রাস্তা আমি কখনো দেখিনি এবং সেটা পানির উপর দিয়ে যাচ্ছে রাস্তাটা, কিন্তু ওই জিনিসগুলো ভাসতেছে না, জিনিসগুলো তো তলে কী রাখা তাও আমি জানি না। এরকম করে হেঁটে আমি ওনাদের সঙ্গে যাচ্ছি এবং যার পর ওই রাস্তা পানি পার হয়ে ওই পাশে যখন গেলাম, ওই পাশে যার পর দেখলাম গাছের আড়ালে এবং বিশাল বড় গাছ ছিল, সেই গাছের ওই পাশে বিশাল বড় গম্বুজ দেখা যাচ্ছে এবং সেই গম্বুজ আস্তে আস্তে যখন দৃশ্যমান হলো দেখতে পেলাম বিরাট এক আলিশান মহল এবং সেই মহলের দরজা দিয়ে যখন আমাকে ঢোকানো হলো কিছু লোক আমাকে দেখে হৈ 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 করছিল এবং এরকম অদ্ভুত লোকজন আমি আমার জীবনে কখনো দেখিনি। তারা দেখে কি বলতেছিল তা জানি না, আমাকে নিয়ে গেল হাঁটায় এই ঘরের ভিতরে, একটা গোল ঘর এবং চারিদিকে শুধুমাত্র বিভিন্ন লোকজন বসে আছে এবং আমার বুঝতে বাকি নেই যে আমাকে জিনেরা ধরে নিয়ে আসছে। কিসের জন্য এখানে নিয়ে আসছে তাও আমি জানি না। আমাকে নিয়ে আসার পরে সেখানে দাঁড় করানো হলো, আমার হাতে শেকল পরানো এবং আড়মোড়া করে বাঁধা, সেরকমভাবে এখানে এসে বসে আছি হাঁটু গেড়ে আর কি। তো অনেকক্ষণ পর সেখানে একটা মেয়ে আসলো, সেই মেয়েটার মুখে নাকাব পরা এবং মেয়েটার অদ্ভুত রকমের দেখতে, মেয়েটাকে অদ্ভুত জামা পরা, প্রায় 7 ফুটের মতো লম্বা হবে এতখানি মনে হয়, তবে দেখে মনে হচ্ছে মেয়েটা একটু মুরব্বী আর কি, মানে একটু বয়স্ক মেয়ে আর কি, এই 35-40 বছর বয়স হলে যেরকম হয় আর কি, একটু মোটা সোটা টাইপের, দেখে বোঝা যাচ্ছে বয়স আর কি। তারপর তার সঙ্গে আরেকজন লোক ভেতরে প্রবেশ করলো, সেই লোকের মাথায় একটা মুকুট জাতীয় পরা এবং সেই মুকুটের উপর শিং জাতীয় কোনো একটা ডিজাইন করা। তিনি এসে বসার সঙ্গে সঙ্গে সকলে চুপ হয়ে গেল, কোনো কথা বলছিল না। তো তারপর তারা তাদের ভাষায় কিছু একটা বলা বলি করছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। এর মাঝখানে এখানে একটা মেয়ে এসে উপস্থিত হলো, সেই মেয়েটার দিকে আমাকে ইঙ্গিত করে বলল যে এরকম এরকম কি যেন বোঝাইতে চাচ্ছে আমাকে। তো তারপর একজন লোক আসলো এবং আসার পর জিজ্ঞেস করতেছে যে তুই এই মেয়েটার শরীরে পাড়া দিছিলি কিসের জন্য, তাই বল, এই সে তোর কী করছিল, আর তুই এত রাত্রেবেলা এখানে কী করতেছিলি, তোর কি রাত্রেবেলা বাইরে থাকা ঠিক? তো আমি তখন বললাম যে আমি কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে। তখন সেই জিনটা আমাকে কষে থাপ্পড় মারলো এবং বললো তুই কোথায় আছিস জানিস, তুই, আমি একটা জিন এবং তুই আমাদের জিনের বাদশার সামনে বসে আছিস, তোকে যদি এখন সত্যি কথা না বলিস আর তুই কার শরীরে পাড়া দিছিস তুই বুঝতে পারতেছিস, তোকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্যান্য মানুষদেরকে তো এখানে যাবজ্জীবন দেওয়া হয়, আজীবন কারাগারে থাকে বা শ্রমযুক্ত কারাগার, সারা জীবন কাজ করে মরবি। আমি বললাম যে সত্যি আমি কিছু করি নাই, কি হয়েছে? তখন সেই মেয়েটি কি যেন বলতেছিল এবং তার শরীরের মধ্যে প্রচণ্ড মানে রাগ নিয়ে এসে আমাকে বলতেছিল এরকম এরকম।
তো আমি তখন বললাম যে কী হয়েছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো সেই জিনটা তখন বলল যে এই মেয়েটাকে তুই দেখ, সেদিনকে রাত্রেবেলা তুই যখন ওই দিক দিয়ে হাঁটতেছিলি তখন তুই তার শরীরের উপর পাড়া দিছিলি এবং পাড়া দেওয়ার ফলে সে ব্যথা পাইছে, এবং এটা জানাতে না কোনো মেয়ে না, এটা হচ্ছে আমাদের এখানকার যে বাদশা আছে তার ছেলের হচ্ছে গিয়ে মেয়ে, মানে বাচ্চার নাতি আর কি। তো এই কথা শোনার পর আমি তখন বললাম আমি তো তাকে চিনিই না, তাকে জীবনে আমি দেখিই নেই, তাহলে আমি তার শরীরে পাড়া দিলাম কীভাবে? আর একটা মেয়ে মানুষের আমি শরীরে আমি পাড়া দিতে যাবো কোন দুঃখে? আমার কি গায়ে কাম আছে নাকি? তো তারপর সেই জিনটা আবার আমাকে কষে একটা থাপ্পড় বসালো। এত জোর থাপ্পড় আমি জীবনে কোনোদিন খাই নাই, কান সাপাচ্ছে এমন এক থাপ্পড় মারছে। তো আমি তখন কান্না করে দিলাম আর কি। তো তখন ওই মেয়েটি আমার উপর জিদ দেখাতে শুরু করলো এবং ওইখান থেকে তার বিশাল ডানা ছিল, সেই ডানা দিয়ে উড়ে আসলো। উড়ে এসে সেও আমার আরেক গাল বরাবর কানসা বরাবর দিল থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কান দিয়ে তখন রক্ত বের হয়ে গেছে। তো আমি তখন ওখানে বসে কান্না করতেছি। তো ওই সময়টাতে সেই বড় লোক যেটা মানে বাদশা যাকে বলতেছে আর কি, মুরব্বী জিন লোকটা, তিনি তখন বললেন যে ওর কাছে শোনো, ওকে ঘটনা পুরোটা বলো কী হয়েছিল সেদিন। তো সেই জিনটা তখন আমাকে বলল যে সেদিনকে তুই ওই বট গাছের গোড়ায় কেন গেছিলি এবং সেখানে ও বিশ্রাম করতেছিল এবং সেখানে তুই তাকে পাড়া দিছিস কিসের জন্য? তো আমি তখন বুঝতে পারলাম যে এটা ওই দিনকার কথা বলতেছে, যে আমি আচমকা পাড়া দিয়ে দিয়েছিলাম একটা জিনিসের উপর, তার মানে কি এর শরীরে পাড়া দিয়েছিলাম এবং এই জিনটা ওখানে প্রাণীর রূপে বসেছিল। তখন আমি বললাম যে আসলে মূলত এটা আমার কোনো দোষ নাই, আমি একজন জেলে পেশায় আর কি, মাছ ধরি, এবং আমি ওদিনকে ওইখান দিয়ে প্রায় যাতায়াত করি, প্রতিনিয়ত যাতায়াত করি। তো যাওয়ার পথে আচমকা আমি হচ্ছে মাছ নিয়ে ফিরছিলাম, ওই সময় আমার হাতে লাইট টাইট ছিল না, কিছু জ্যোৎস্না ছিল, আমি হেঁটে যাচ্ছিলাম। তো উনি রাস্তার মাঝখানে এরকমভাবে শুয়েছিল, সেটা আমি কীভাবে বুঝবো? আর উনি যেহেতু এরকমভাবে একটা জিন হয়ে রাস্তার মাঝখানে মানুষের হাঁটার পথে এরকমভাবে শুয়ে থাকে, যদি আমি কি তাকে দেখবো? দেখার তো কথা না আমার। তো তখন জিনটা ওই বড় জিনটাকে বোঝাতে শুরু করলো, মানে বাচ্চাকে বোঝাতে শুরু করার পরে তিনি তখন বললেন যে যাই হোক সে অপরাধ করেছে এবং অপরাধের শাস্তি সে হচ্ছে পাবে এবং এটা তার অপরাধ। ঠিক সেই মুহূর্তে সেখানে আরেকটা মেয়ে প্রবেশ করলো। সেই মেয়েটা ওর থেকে একটু বড় গঠন মনে হচ্ছিল, মানে একটু বড় মনে হচ্ছিল, এবং সেই সঙ্গে সেই মেয়েটা হচ্ছে কি সেখানে এসে আমার দিকে আচমকা তাকালো এবং দূর থেকে আমি তাকে দেখতে পেলাম তার নীল বর্ণের সেই চুলগুলো, নীল বর্ণের চোখ, একদম সাদা ধবধবে চেহারা, কানগুলো বাইরের দিকে খাড়া এবং বিশাল আকৃতির ডানা, সেখানে এসে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমার দিকে তাকালো। তারপর সে হয়তো কিছু একটা জিজ্ঞেস করলো তার ছোট বোনের কাছে, অনেক রেগে মেগে সে কোনো একটা কিছু বললো আর কি। তো দেখে বোঝা যাচ্ছিল সে তারা দুজন বোন আর কি, চেহারার মধ্যে খানিকটা মিল আছে, এবং আমি দেখে সেতটুকু আন্দাজ করলাম। তারপর সে জিনটার কাছে জিজ্ঞেস করলাম, তো বলো কি যে এটা ওর বড় বোন, এবং ও হচ্ছে কি ওই ছোট মেয়ের পায়ে শরীরে হচ্ছে তুমি পাড়া দিয়েছিলে এবং ওই জন্য ও খুব রেগে আছে, এই জন্য ও বিচার দিচ্ছে আর কি, এবং তোমাকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এবং আমি বুঝতে পারতেছি যে তোমার কোনো প্রকার দোষ নেই এখানে, তবে আমি সুপারিশ করব তোমার জন্য, কারণ তুমি ওই মানুষের রাস্তা দিয়ে হাঁটছিল, এখন বোঝোই তো যারা বড় মেয়ে আর কি, বড় বংশের, এবং যেহেতু নাতি এই বাচ্চার, সেহেতু তিনি তো অল্পতে ছাড় দিবে না। তখন সেই লোকটা আমার সামনেই ওই জিনের বাচ্চাকে বলতে শুরু করলো যে এরকম এরকম ঘটনা, এবং ও তো ইচ্ছা করে এটা করেনি, তো এটা তো তার উচিত না। তো সে তখন বলল আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এটা বলতেছো তাহলে এক কাজ করি, ওকে আমি শাস্তি কমায় দিই, কারণ হচ্ছে গিয়ে আমার নাতির উপর যেহেতু একটা হয়েছে, যেহেতু ওকে শাস্তি পেতেই হবে, এবং ওইখানে আমি ওকে 2 বছরের কারাদণ্ড দিলাম, এখানে 2 বছর ওকে কারাগারে থাকতে হবে। তারপর আমি এটা তো বুঝতে পারলাম না, ওই জিনটা তখন আমাকে বোঝাতে শুরু করলো। আমি তখন কান্নাকাটি করতে শুরু করলাম প্রচণ্ড, কারণ আমি বললাম যে আমার বাড়িতে উপার্জনক্ষম কেউ নাই, আমি একা ছাড়া উপার্জনক্ষম আর কেউ নাই, আমি একাই ইনকাম করি, আমার ছোট ভাই বোন আছে, মা আছে, ওরা না খেয়ে পেতে মারা যাবে। কথা বলার পর তখন ওই জিনটা ওই জিনের বাচ্চাকে তখন বলতে লাগলো যে এই ব্যাপার। তো সেই জিনটা তখন বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে অন্ততপক্ষে 1 মাস এখানে কারাদণ্ডে থাকতে হবে, 1 মাস পরে তুমি চলে যাও, তোমার পরিবারের কথা যেহেতু বলেছে, এবং তুমি যেহেতু ঠিক ওই কথা বলার পর সেই ছোট মেয়েটা রেগে উঠলো ফুস করে, যে ও শব্দ বলার চেষ্টা করতেছে 1 মাস কিসের জন্য, ওদের আজীবন কারাদণ্ড দাও, মানে ও খুবই জেদি আর কি এবং রাগী, মানে ক্ষমতাধারী, তো সেটা ভেবেই হয়তো এই কথাগুলো বলছে। তো যাই হোক আমাকে পরবর্তীতে ওখান থেকে নিয়ে আসা হলো, এবং সেই যে জিনটা আমার হয়ে সুপারিশ করলো তিনি বেশ ভালো জিন ছিল, এবং তিনি বললেন কি আচ্ছা ঠিক আছে ভাই, তুমি সমস্যা নেই, তোমাকে 1 মাস থেকে এখান থেকে বিদায় করে দিবে আর কি, তুমি চিন্তা করো না, তোমাকে দিয়ে আসবে। আমি তখন জানলাম তাহলে 1 মাস কি করবে? তো সে বললো 1 মাস তুমি এখানে থাকবা, আর তোমার বাপ মা তখন কি করবে সেটা তাদের বিষয়, কারণ হচ্ছে তুমি অপরাধ করছো যেহেতু। আমি তখন বললাম তুমি অপরাধ করি নাই। তখন সে জিনটা বললো এই জন্যই তো তোমাকে ছেড়ে দিছে, নাহলে তো তোমাকে আজীবন কারাদণ্ড দিত, তোমাকে মৃত্যুবরণ দিতে পারতো আর কি। এটা যেহেতু তাদের পারিবারিক মামলা, আমি এখানে যতটুকু সুপারিশ করে দিচ্ছি, এখন ভাই আমার কিছু করার নাই।
তো জিনটা বেশ ভালো ছিল, উনি আমাকে ওই পর্যায়ে সামান্য একটু হেল্প করেছে। তারপর আমি এখান থেকে আমাকে কারাগারে ফেলা হলো আর কি। তো আমি কারাগারে ওইখানে 3 দিন প্রায় বন্দি থাকলাম, এবং বন্দি থাকার পর আমাকে হঠাৎ করে একদিন, আমি তো খুব কান্না করতাম ওইখানে, এবং আমাকে শুধুমাত্র যে এমনি এমনি খেতে দিতে তা না, এবং এমন এমন খাবার দিতে যা আসলে অখাদ্য আর কি, খাওয়া যায় না, পচাবাসি গন্ধ এবং অদ্ভুত অদ্ভুত খাবার যা আমরা জীবনে খাইনি, কিন্তু এগুলো জিনেরা খুব কপ কপ করে খায়। কারণ আমাকে যে কারাগারে রাখা হয়েছিল সেখানে 2জন জিন ছিল, এবং 2জন জিন প্রচণ্ড পরিমাণ বাজে ছিল এবং খুব নোংরা থাকতো সবসময়, এবং নোংরাভাবে আমার সঙ্গে কথা বলতো আর কি। তো সে ওইসব খাবার খেয়ে ফেলতো, এমনকি আমার ভাগেরটাও খেয়ে ফেলতো, যেহেতু আমি খেতাম না। তবে একটা মিষ্টি দিত, খুব বড় একটা মিষ্টি, একটা হাতের সমান হবে, ওই মিষ্টিটা খেতে বেশ সুস্বাদু ছিল। আমি আবার মিষ্টি খেতে পছন্দ করতাম। তো ওই 2 দিন বলা চলে যে আমি মিষ্টি খেয়ে বেঁচেছিলাম আর কি। তারপর ওইখান থেকে হচ্ছে আমাকে 3 দিন রাখা হলো, এবং 3 দিন পর আচমকা একজন জিন আমাকে বলল, বাইরে বের হয়ে আসো। তাই বললাম কেন? তো সে বলতেছে বাইরে আসো। এই 2-3 দিন হচ্ছে কি আমাকে দিয়ে কাজ করাইছে, তারপর খেতে দেয় না ঠিক মতো, শরীরের অবস্থা খুব 12টা আর কি। তাই আমি সেখান থেকে বের হলাম। বের হওয়ার পর আমাকে বললো যে তোমাকে মুক্ত করা হয়েছে এবং তুমি মুক্ত আমার সঙ্গে আসো। এই কথা শুনে তখন আমি খুশি হয়ে গেলাম। 3 দিন এখানে থাকলাম, মুক্ত হয়ে গেলাম, 1 মাস থাকার কথা ছিল। তো আমাকে উনি নিয়ে হচ্ছে ওইখান থেকে বের হইলো, এবং ওইখান থেকে যাওয়ার পর উনি আবার সেই ব্রিজটা পার হইলো। ব্রিজ পার হয়ে আমাকে সেই বড় প্রাসাদ যে ছিল সেটার গেট দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর ডান সাইডের একটা রাস্তা, ওইটা দিয়ে আমি ওই বড় প্রাসাদ যেটা ছিল ওইটার পেছন সাইডে একটা বড় ঘর ছিল, প্রাসাদ জাতীয় ঘর, সেটা গোল করে বানানো এবং খুব সুন্দর ঘর, দেখে মনে হচ্ছে খেলনা বাড়ি। তো সেই ঘরের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর ঘরের পেছন সাইডে একটা ডান্সের একটা বাগান ছিল, সেই বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেখানে হচ্ছে 2টা মেয়ে বসেছিল এবং তারা কবুতরকে খাবার খাওয়াচ্ছিল। এখানেও যে কবুতর আছে সেটাও আমার চিন্তার বাইরে ছিল। তো কবুতরকে খাবার খাওয়াচ্ছিল। তো সেই জিনটা তখন বলল যে ওনাকে নিয়ে এসেছি। তারপর ওই মেয়েটি ইশারা দিয়ে একটু সরে যেতে বলল এবং চলে গেল। ঠিক সেই মুহূর্তে আমি ওইখানে ওই মেয়েটাকে দেখে, যে মেয়েটার উপর আমি পাড়া দিয়েছিলাম আসলে, এবং যে প্রাণী সে যেখানে বসেছিল সেই মেয়েটা আমার দিকে তাকালো, এবং আমি তখন ভয়ে বললাম কি যে আমাকে মাফ করবেন, আমি সত্যি ইচ্ছা করে এটা করি নাই, আমাকে দয়া করে মাফ করবেন, আপনি আমাকে যেতে দিন, আমার বাবা মা আমার জন্য চিন্তা করতেছে। তো কথা বলার পর ও তখন ওই পাশ থেকে আরেকটা মেয়ে, সে যাকে আমি দূর থেকে সেদিনকে দেখছিলাম, ওই মেয়েটা তখন আমাকে বলল, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখানে আসো, আমার সামনে এখানে এসে বসো। তো ওনার সামনে একটা চেয়ার ছিল, টুলের মতো একটা চেয়ার। তো সেই চেয়ারের উপর আমি গিয়ে বসলাম। বসার পর সেই মেয়েটা বলল, মেয়েটার মুখে একটা নাকাব টানা ছিল, কিন্তু ছোটো মেয়েটার মুখে নাকাব নেই, একটা পর্দা জাতীয় নাকাব তার মুখে দেওয়া। তো সে তখন বললো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম মনির। তো সে আমাকে বললো যে তুমি খুব ভালো ছেলে, তোমার পরিবারের কথা চিন্তা করো। আর আমার ছোট বোন ও মূলত হচ্ছে বোঝে না, তো ও ওইখানে ছিল, তুমি তোমার রাস্তায় ও বসেছিল, তো তুমি তো দেখোনি, তাই না? তো যাই হোক, তোমাকে আমি আব্বার কাছে সুপারিশ করে আমি তোমার সাজা যেটা আছে সেটা মওকুফ করে দিয়েছি, তুমি এখন থেকে আমার সঙ্গে থাকবা, মানে আমি যে কদিন বলবো সে কদিন থাকবা, তবে তোমাকে আমি দিয়ে আসবো এবং তোমার পরিবার এই কয়েকদিন না খেয়ে থাকবে না, আমি খাওয়ার যে ব্যবস্থা সেটা করে দিব। তো আমি তখন তাকে বললাম যে মেম সাহেব আপনি খুব ভালো। মেয়েটা তখন হেসে উঠলো, হেসে উঠে বললো, মেম সাহেব আবার কি? আমি বললাম, মেম সাহেব মানে হচ্ছে রাজার ছেলে মেয়ে অথবা বড়লোকের মেয়েদেরকে মেম সাহেব বলা হয় আমাদের এখানে। তো সে খুব খুশি হলো কথাটা শুনে এবং বলল কি যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তবে আমি সেরকম কেউ না। তারপর মেয়েটি আচমকা তার মুখের নাকাবটা সরালো, এবং সরানোর পর তার প্রথম ঝলক আমি দেখে অবাক হলাম। তাদের দুজনের চুলই নীল বর্ণের এবং পিঠে বিশাল আকৃতির ডানা আছে, পরনে সাদা রঙের এক জামা পরে থাকে দুইজনেই, এবং তারা দুজনেই এত সুন্দর। তার থেকে বড় জন হচ্ছে যে আমাকে ছাড়িয়েছে আর কি, সে ছিল আরও বেশি সুন্দর, এবং সে আমাকে তখন বলল যে তুমি বেশ ভালো, এবং আমার তারিফ করছিল। তো তার চেহারা যখন আমি প্রথমবারের মতো দেখলাম, আমার চোখ যেন একদম কপালে উঠে যাওয়ার মতো জোগাড়, কারণ এত সুন্দর কোনো মেয়ে হতে পারে। ছোটো জন্য বেশ সুন্দর ছিল, তবে সে একটু ছোটো ছিল বলে তাকে এরকম আর কি লাগতো না, যেটা আর কি আমি ফিল করি আর কি। তো সে আমার দিকে তাকালো, একদম টানা টানা চোখ, নীল বর্ণের চোখ, নীল চুল, সেই সঙ্গে তার চেহারা একদম একদম সাদা আর কি, মানে দুধে হালতা সাদা আর কি। তার সে আমার দিকে তাকিয়ে বললো কি যে তুমি ভালো রসিকতার কথা বলো। যাই হোক, তোমাকে আমি আমার ছোটো বোন মাফ করেছে, এবং আমিও তোমাকে ওইখান থেকে এখানে নিয়ে এসেছি, তুমি চিন্তা করো না আর কোনো কিছু, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু চিন্তা করছি না, আমাকে কী করতে হবে? সে তখন বললো যে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমি যেটা বলবো সেটা করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে মেম সাহেব। তো সে মেম সাহেব কথা শুনে বেশ হাসতো আর কি, এবং বলতো যে হাসো না তুমি। আমি বললাম আচ্ছা ঠিক আছে মেম সাহেব।
তারপর ওরা দুই বোনে হেসে হেসে গড়াগড়ি। তো বড় মেয়েটি তখন বলল যে আমার নাম রেশমা আর ওর নাম হচ্ছে আসমা। তো এই কথা শোনার পর আমি বললাম কি যে আপনাদের মানুষের নাম? সে বললো আমাদের এখানকার নাম এরকম হয়, মুসলিম নাম তো আমরা মুসলিম জিন না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তো আপনি কি রেশমা মেম সাহেব বলে ডাকবো? সে তখন বললো তুমি যেটা ভালো মনে করো সেটা ডাকতে পারো, তবে তোমার এই মেম সাহেব শুনে আমার হাসি পাচ্ছে বেশ। তো তারপর আমি তার আশেপাশে থাকতে শুরু করলাম, মানে উনি আমাকে যখনই ডাকতো তখনই ওনার সঙ্গে যেতাম। যেমন আমি ওনার রুম যেটা ছিল তার পাশেই নিচে একটা রুম আমাকে থাকতে দেওয়া হলো। রুমটা ছোটো খাটো হলেও বেশ ভালো একটা রুম ছিল। তো সেখানে আমাকে থাকতে দেওয়া হলো, আমি সেখানে থাকলাম। এবং এক পর্যায়ে তিনি আমাকে যখনই ডাকতো আমি তার কাছে যেতাম এবং আমাকে নিয়ে কখনো বাগানে ঘুরতে যেত এবং বলতো এটা ঠিক করো, এটা ঠিক করো। এক প্রকার তার নিজস্ব কেয়ারটেকার হিসেবে আমাকে রাখতে শুরু করলো এবং মাঝখানে 10-15 দিন সময় কাটলো। কিন্তু সে আসলে কী চাচ্ছে সেটা আমি বুঝতে পারতাম না। সে আমাকে বলতো যে তোমার পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছি, আর তুমি যে এই কয়েকদিন গায়েব ছিলে সেটা তোমার পরিবারকে বোঝানো হয়েছে এবং তেনারা আর কোনো কিছু করবেন না। আমি তখন বললাম যে আপনি আমাকে ওইখান থেকে কেন বাঁচালেন? সে তখন বলল এই যে আমার সঙ্গে রাখার জন্য। আমি বললাম আপনি তো আমাকে কোনো কাজই করান না, আপনি বরঞ্চ আমাকে ভালো ভালো খাবার খাইতে দেন, আপনার টুকটাক এটা ওটা নিয়ে আমাকে গল্প করেন আর আমার দুনিয়ার গল্প শুনতে চান, নানান ধরনের কথাবার্তা বলেন আমাকে নিয়ে, খালি গল্প গুজব করেন আর হাসি করেন, আমি তো এর বাইরে আর কোনো কাজ দেখি না। সে তখন বললো আমার জন্য এটাই কাজ এবং তোমাকে এটাই করতে হবে। আমি ওই দিনকে বিকেলবেলা ওই ওনার বাগানে যে ফুল গাছ ছিল সেই ফুল গাছে পানি দিচ্ছিলাম। তো ওই দুইটা মেয়ে এবং বড়টা আর কি রেশমা, সে আমার দিকে তাকায় দূর থেকে আমার দিকে তাকায় ছিল। আচমকা আমি তার দিকে তাকায়, তার চোখে চোখ পড়ে গেল এবং সে আচমকা তার চোখ সরায় নিল এবং মনে হচ্ছিল খানিকটা লজ্জা পেয়েছে। তারপর ওই দিনকে বিকেলবেলা আমি তখন তার কাছে গেলাম, যার পর বললাম কি যে কী হয়েছে? সে তখন বললো যে মনির তুমি এখানে এরকমভাবে সবসময় বসে থাকো, খাওয়া দাওয়া তো ঠিক মতো করো না। আমি বললাম কিছু মেম সাহেব আমি তো করেছি। সে তখন বললো আমাকে মেম সাহেব বলে বন্ধ করো, তুমি আমাকে আমার নাম ধরে ডাকবা রেশমা বলে, ঠিক আছে? তো তারপরও ছোটো বোন কোনো একটা ভাষায় মানে ওদের ভাষায় কিছু একটা বললো, ও তখন খানিকটা হাসলো এবং লজ্জা পেলো, মুস্কি হাসি। ও যখন হাসে তোর মুখটা একদম লাল হয়ে যায়, গোল আলোর মতো পুরো। তো তারপর আমি ওর সঙ্গে এরকমভাবে হাসছিলাম এবং ওইখানে বসেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে ওই ছোটো বোন ওকে বললো কি যে বল বলেতে। তো আমি ভাবছি কি, তো ওরা দুজন কোনো কিছু বলছিল না। তো ওই দিনকে আমার কেন কেন জন্য মনে হচ্ছিল যে ওরা কোনো কিছুর কারণে হাসি ঠাট্টা করছে, আমাকে নিয়ে হাসাহাসি করে, এরকমটা করে। তো সন্ধ্যার দিকে আমাকে একজন জিন দ্বারা ডেকে পাঠানো হলো। পাঠানোর পর বললো যে তোমাকে ডাকছে, রেশমা ম্যাম ডাকছে। তো আমি দেখুন আচ্ছা ঠিক আছে। তোরা হচ্ছে কি মাদি বলতো, ওই মাদিকে মানে মেয়েদেরকে মাদি বলতো। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কাজ করছিলাম একটা, সেটা শেষ করে আমি চলে আসলাম। তো ওদের একটা বিষয় কি, ওরা খাওয়া দাওয়ায় খুব রসিক ছিল, সবসময় মাংস খেত এবং ওদের এখানে হরিণের মাংস বেশি খাওয়া হতো, বিভিন্ন জীবজন্তুর মাংস। এবং ওদের এখানে একটা জিন ছিল, সে বলেছে যে এগুলো নাকি এদের এখানে খুব বেশি পাওয়া যায়, তারপর বিভিন্ন জঙ্গল থেকে ধরে নিয়ে আসা হয় এবং জিনেরা এইসব বেশি খায়। এবং আমি প্রতিনিয়ত মাংস খাওয়ার উপরে ছিলাম এবং আমার শরীর খুব চিকন ছিল, আর আমি ছোটোবেলা থেকে দেখতে বেশ হ্যান্ডসাম ছিলাম, অত চিকনও না। কিন্তু এই কয়েকদিন থেকে আমার শরীরে একটু ওজন আমি বাড়তেছে, সেটা বুঝতে পারলাম। তো ওই মেয়েটা তখন আমাকে ডাক দিল ওদের বারান্দায়, মানে ঘরের পাশে খুব বড় একটা বারান্দা ছিল। আমি বললাম মেম সাহেব আসবো? এনাকে বললাম মেম সাহেব বলতে নিষেধ করেছি না। তারপর আমাকে সেই বারান্দায় নিয়ে যাওয়া হলো। আমি বিশাল আকৃতির বারান্দা, ওই বারান্দায় মনে একটা রুমের থেকে অনেক বড়। তো সেখানে সে বসে আছে, আমাকে বললো বসো মনির বসো। বসলাম আমি সেখানে। বসার পর সে বললো যে তোমাকে একটা কথা বলবো, কোনো হ্যাঁ বা ও এরকম কোনো শব্দ করবে না, শুধুমাত্র আমি যেটা বলবো সেটা শুনবা, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই সময় রেশমা বললো যে আসলে মূলত মনির সত্য কথা বলতে আমি আর এটা লুকায় রাখতে পারতেছি না, 15-20 দিন সময় হয়ে গেছে। আমার মনের মধ্যে কেমন যেন কিস করে সবসময়, তোমাকে না বলতে পারলে হয়তো আমি আর কি বলবো। তারপর ওর হচ্ছে ছোটো বোন আসলো, এসে বললো কিছু আপু বলেতে। তো আমি বললাম কি? তো ঠিক সেই মুহূর্তে ওর ছোটো বোন মানে হচ্ছে আসমা, সে বললো কি যে আসলে মূলত মনির ভাই আপনাকে যতটুকু খারাপ মনে করেছিলাম ততটুকু খারাপ কিন্তু আপনি না, আপনার সঙ্গে মিশে বুঝতে পারলাম আসলে সেদিনকে রাগের মাথায় আপনার সঙ্গে বাজারচন করে ফেলেছিলাম। তাই বললাম এই কথা বলার জন্য আসমা তখন বললো আরে না মনির ভাই এই কথা না, আসল কথা হলো আপু আপনাকে পছন্দ করে। তো এই কথা যখন ও বললো তখন আমার বুক ধরফর করতে শুরু করলো। একটা জিন, তাও আবার জিনের বাদশার নাতি, সে আমাকে পছন্দ করে, এটা যখন ওটা শুনবে আমাকে তো একদম জিনটা গাইড়া ফেলবে মাটির ভিতরে। তো আমি তখন বললাম না এটা কোনোদিন সম্ভব না, আপনারা কত বড় আর আমি। সে তখন বললো তুমি এরকম করো কেন মনির, আমি তোমাকে বলেছি না আমি তোমাকে পছন্দ করি, আর
এটা আর কেউ করবে না। আমি আমার আব্বাকে যেটা বলবো সেটাই শুনবে। আমার দাদুর খুব কাছাকাছি আমরা। আমরা যদি বলি যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে আমার দাদু না করবে না। আমি এটা বলছি তোমাকে, তুমি শোনো। আমি বললাম কি যে কি বলছো তুমি এসব? আমি আচমকা তুমি করে বলে ফেললাম। এরপর তারপর রেশমা বললো কি যে এই তো লাইনে আসছো, তুমি করে বলছো। এইটাই কতদিন ধরে শুনতে চাচ্ছিলাম। তুমি আমাকে বলো আমি কি দেখতে অসুন্দর? আমাকে কি তোমার পছন্দ হয় না? আমি বললাম আসলে মেম সাহেব ঠিক সেইটা না। সে বলে আবার মেম সাহেব? তোমাকে বলেছে না রেশমা বলে ডাকবা এবং তুমি করে ডাকবা, এরকম করে না বললে আমার ভালো লাগে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটা আমি বললাম, কিন্তু আপনারা, আবার সে বললো আবার আপনি, তুমি করে বলো, ধমক দিয়ে বলতেছে আর কি। তো ঠিক সেই মুহূর্তে আসমা আমার কাছে এসে বললো মনির ভাই তুমি রাজি হয়ে যাও, কারণ হচ্ছে আমরা যেভাবে দাদুকে ম্যানেজ করে ফেলবো। এবং দাদু আসলে ও প্রথম যেদিন তোমাকে দেখছিল সেদিন তোমাকে পছন্দ করে ফেলছিল। তোমাকে কারাগার থেকে কিসের জন্য বের করে নিয়ে আসা হয়েছে এবার বুঝছো? ও আমাকে কতভাবে রাজি করাইছে তুমি জানো? আমি তো কোনোভাবে তোমাকে বের করার জন্য অনুমতি দিব না, কিন্তু ও অনেক বলে কয়ে অনেক কিছু করে দাদুকে বলে তারপর সে কারাগার থেকে বের করে নিয়ে আসছে। বের করে নিয়ে ওর কাছে রাখছে এতদিন, কারণ হচ্ছে ও তোমাকে ছাড়া তোমাকে না দেখে থাকতে পারতেছিল না। আমি তখন বললাম যে এটা কি ঠিক? ও বললো এটাই ঠিক। অনেক হিসকিস করার পরে আমাকে বললো কি আচ্ছা ঠিক আছে, যদি আমার দাদু রাজি হয় তাহলে তো তুমি রাজি থাকবে নাকি? আমি বললাম হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নাই, কারণ আমিও তোমাকে পছন্দ করি। এই কথা বলার পর সে তখন খুশিতে নেচে উঠলো এবং নেচে উঠে দৌড়ে এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। একটা পরী, এত বড় ঘরের, জিনের বাদশার নাতি, সে আমাকে কেন পছন্দ করবে? এটাই যেন আমার মাথায় ঢুকছিল না এবং আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল সমস্ত কিছু। কি রে, এটা কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তো দেখলাম যে না, স্বপ্ন না, সত্যি। ওদিনকে আমি এখান থেকে চলে আসলাম। তো ওরা দুই বোন খুব খুশি ছিল, আমি নিজেও খুব খুশি ছিলাম। তবে আমার চিন্তা ছিল ওই একটা জায়গায়, যদি এমন কোনো কিছু হয় আমি তো তখন কি করবো? আমি কি মিলাইতে পারবো কোনো কিছু? কোনো কিছুই মিসম্যাচ হয়ে যাবে সমস্ত কিছু। আমি ভাবতেই পারতেছিলাম যেরকম কোনো কিছু করা সম্ভব। তো আমি নিজের ঘরে চলে আসলাম। এর মাঝখানে একদিন কাটলো, আমি তখন ওইখানে বসেছিল ওরা রেশমা বাগানে। আমাকে ডাকলো, বললো মনির আসো, বসো। আমার ওর পাশে বসালো। বসানোর পর ও নিজে আমার কাছে এসে আমার হাত ধরলো। হাত ধরার পর বলতেছে যে কী ব্যাপার, তুমি তো আমার কাছে আসো না মনির, কী অবস্থা? তুমি এদিক ওদিকে থাকো। আমি বললাম যে দেখো, আমি সামান্য একজন জেলে, মাছ ধরে আমি জীবনযাপন করি। তোমরা দেখেছো কিনা আমার বাড়ি আমি জানি না, আমি খুব গরিব, আমি এরকমভাবে এখানে থাকি। আর তাছাড়া ঠিক সেই মুহূর্তে ও আচমকা আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে শুরু করলো। এটা একদম আকস্মিক ছিল, কারণ ওর ঠোঁট একদম গোলাপি ছিল এবং ওরকম ঠোঁট দিয়ে কেউ যখন চুমু খাবে, আমার রুক্ষ ঠোঁট, আমি কল্পনাই করতে পারিনি। আমি দেখতে শুনতে যে একদম হিরোর মতো তা না, তবে মোটামুটি গায়ের রং শ্যামবর্ণ, দেখতে শুনতে মোটামুটি বেশ ভালো, বুদ্ধিমত্তা খুব ভালো। তো সে তখন বললো যে দেখো মনির, আমি তোমাকে পছন্দ করি এবং এই ব্যাপারে আমি দাদুর সঙ্গে কথা বলেছি। দাদু বলেছে সে এই বিষয়ে নিজে আলাপ করে তারপর কথা বলবে। ঠিক সেই মুহূর্তে সেখানে সেই জিনের বাদশা আর কি, যে বিচার করেছিল, তিনি সেখানে এসে উপস্থিত হলো এবং তার পরনে সাধারণ একজন পাঞ্জাবি, এবং তিনি এসে সেখানে বসলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। তার এরকম আজগবি বসা দেখে আমি তখন উঠে, তিনি বললেন কি যারা বসো বসো, পাশাপাশি বসো, তোমাদের দুজনকে বেশ ভালোই মানাইছে। আমার নাতি তো কালকে না বললেই বুঝতেই পারতাম না ও তোমাকে পছন্দ করে। আসলে মূলত আমার ওর কথা ফেলতে পারি না আমি। আর ও যখন তোমাকে আমার কথা বললো তখন খানিকটা অন্য রকম লেগেছিল। পরে দেখলাম কি যে ও তোমার সঙ্গে থাকবে, আর তুমিও ছেলেটা খুব খারাপ না। আমি তোমার সম্পর্কে খোঁজখবর করেছি, জেনেছি, বেশ সৎ এবং ভালো একটা ছেলে। তো একটা কথা, তুমি যদি ওকে বিয়ে করতে চাও আমরা রাজি আছি, তবে এই গানটা ছেড়ে তোমার যাওয়া যাবে না, তোমাকে এখানেই থাকতে হবে এবং ও তোমার ওইখানে গিয়ে থাকতে পারবে না। আমি তখন বললাম আমার মা আছে, বোনেরা আছে, আমি তাহলে কীভাবে থাকবো? সে তখন বললো ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তারপর ওই আমার যে প্রেমিকা যার সঙ্গে আমার বিয়ে হবে, মূলত বিয়ে তো ঠিক, উনি কিন্তু শর্ত দিয়েছে আমাকে যে আমাকে এখানে থাকতে হবে, এখান থেকে আমি যেতে পারবো না। আমার তখন বুকে ধরপড় করতে শুরু করলো, কারণ হচ্ছে আমাকে এখানে আটকে রাখার পরিকল্পনা হচ্ছে। তো আমি তখন রেশমার দিকে তাকালাম। রেশমা আমার দিকে তাকায় বললো কি যে আচ্ছা দাদু, এটা সেটা আমি পরে চিন্তা করা যাবে, আগে আমাদের বিয়েটা দাও, তারপর আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমি চিন্তা করবো, তাই না? আব্বা কি রাজি হয়েছে? তখন বললো কি যে ওর সঙ্গে তো আমি কথাই বলি নাই, রাজি হবে কি হবে না জানি না, তবে আমি যেহেতু কথা বলেছি তোর বাপ কিছু বলবে না, তুই চিন্তা করিস না। আমি যদি এখনো এইখানকার জিনের বাদশা, জিনের সর্দার, আমার কথাও ফেলবে না। তারপর ওই দিনকে রাত্রেবেলা আমি খুব চিন্তায় ছিলাম। ও তখন আমাকে ধরে বললো যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, তোমার বাপ্পার সঙ্গে বা পরিবারের সঙ্গে দেখা করার জন্য তো আমি আছি, দরকার হলো তুমি সেখানে গিয়ে থেকো, আর তুমি তো ওইখানে গিয়ে ওরকমভাবে থাকবা, তোমার বাপ মাকে এখানে নিয়ে আসবো আমি, সমস্যা কি? তোমার যে ভাই বোন আছে। আমি বললাম কি যে ঠিক সেটা না, তবে ও বললো কি যে ওটা নিয়ে তুমি চিন্তা করো না। তারপর ওদিনকে রাত্রেবেলা ও
ওর বাবা এবং ওর দাদু মানে জিনের বাচ্চা তখন আমার কাছে আসলো। আসার পর বললো কি আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু চাচ্ছিস এবং ওই ছেলে যেহেতু রাজি আছে, ওরা আমাকে শর্ত দিয়েছে, সেহেতু আমাকে রাজি হওয়া না হওয়া ছাড়ার কোনো উপায় নাই। আর আমার বড়ি প্রেমিকা মানে হচ্ছে যাকে আমি পছন্দ করি, সেও আমাকে বলেছে যে এরকম এরকম ব্যাপার। তো আমি তখন রাজি হয়ে গেলাম। তো ওই দিনকেই রাত্রেবেলা আমাদের দুজনকে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর আমরা ওইখান থেকে হচ্ছে গিয়ে আমার বাসর হলো সেখানেই, এবং সেখানে আমি থাকলাম আরও 3-4 দিন। থাকার পর তার সঙ্গে আমার ওইখানেই খুব মধুর সময় কাটলো, যেটা আর কি বিয়ের পর কাটে। এবং সে খুব সুন্দর ছিল, যেহেতু আমি যেন ভাবতে পারিনি যেরকম একটা সুন্দরী বউ আমি পাবো, যেটা কিনা আমার কপালে আছে আর কি, এবং সামনে কি আছে তাও আমি জানি না। তারপর ওদিনকে ও হচ্ছে আমাকে নিয়ে ওইখান থেকে বাড়িতে আসলো, এবং বাড়িতে আসার পর আমার যে মা ছিল সেই মায়ের সঙ্গে হচ্ছে ও তখন দেখা করলো। এবং দেখা করার পর আমি আম্মাকে সকল ঘটনা খুলে বললাম। আম্মা তখন বললো যে আব্বা, তুই যেখানে থেকে ভালো থাকিস সেখানেই থাক, আমাদের আর কি, আমাদের দেখলে আর টুকটাক এই করলে আমাদের কোনো সমস্যা নেই। তখন আমার স্ত্রী মানে রেশমা তখন বলল যে ঠিক আছে আম্মা, আপনার যেহেতু বলেছেন সেহেতু আমি ওকে নিয়ে ওইখানেই থাকবো, কিন্তু আপনাদেরকে আমি দেখতে আসবো, এবং আপনাদেরকে অর্থ বা এই সমস্ত জিনিস নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, সমস্ত কিছু আমি বহন করবো এবং আমিই দিব। এবং তোমার কোনো সমস্যা আছে নাকি এটা নিয়ে মুনির? তা আমি তখন বললাম যে না, আমার তেমন কোনো সমস্যা নেই, যেহেতু আমার পরিবারকে তোমরা দেখছো, আর আমাকে যেহেতু তোমরা এরকমভাবে ওইখানে যেতেই বলছো, আমার তো আর কোনো কিছু করার নেই, আমার তো তোমার সঙ্গে থাকতে হবে। তো তারপর আমি এখানে থাকতে শুরু করলাম ওর সঙ্গে, এবং আমার আম্মা এখানে আমার থাকতো। তবে আম্মার কাছে একটা তাবিজ দিয়ে গিয়েছিলাম, একটা আংটি, যে আংটিটা ওই আমার স্ত্রী মানে রেশমা আমাকে দিয়েছিল। রেশমা আমাকে দেওয়ার পর বললো কি যে এটা তুমি আমার কাছে দাও, এবং আমার যখন ডাক দিবে তখনই তুমি এখানে যেতে পারবে আর কি, এবং এক প্রকার তুমি তোমার আমার কাছেই থাকবে আর কি। তো তারপর আমি এরকম করে আম্মা যখন ডাক দিত তখন আমি আম্মার সঙ্গে এখানে যেতাম দেখা করতে, আম্মার সঙ্গে থাকতাম, খেতাম, তারপর আবার চলে আসতাম। তো এরকম কিছু ক্ষমতা আমাকে দিয়েছিল, কিছু জিন রেখেছিল আমার জন্য, যারা কিনা আমাকে শুধুমাত্র নিয়ে আনার কাজ করতো, এবং সেই জিনগুলো অদৃশ্য অবস্থায় আমাকে দিয়ে যেত, এবং আমাকে যখন বলতাম তখন আমাকে নিয়ে যেত। আর অনেক দিন ছিল রেশমায় আমাকে নিয়ে যেত এখান থেকে। তো এরকম করে 2 বছর আমি সেখানে থাকলাম, এবং 2 বছর পর রেশমার হচ্ছে গিয়ে কোলে একটা সন্তান আসলো, যেটা কিনা আমাদের সন্তান। এবং আমি রেশমাকে খুব বেশি ভালোবাসতাম, এখনও খুব বেশি ভালোবাসি। এবং আমার মোট 2টা সন্তান হয়েছে এই রেশমার বিয়ের কালীন সময়, প্রায় সেই 14 সালের ঘটনা, আর আজকে 25 সাল। তো এই টাইম পিরিয়ডের মধ্যে, এই 10-11 বছরের মধ্যে 2টো সন্তান হয়েছে, এবং আমি তাদের সঙ্গে ওইখানেই থাকি। এবং আমার যেহেতু এখান থেকে যাওয়া নিষেধ, এবং আমাকে এখানেই থাকতে হবে, যেহেতু জিনের বাদশা যে ছিলেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এখানে আমাকে ওর সঙ্গে থাকতে হবে। আমি বেশ ভালো আছি। আমার বোনকে বিয়ে দিয়েছি, ছোটো ভাইকে পড়াশোনা করিয়ে ওকেও বিয়ে দিব কিছুদিন পরে, ওর বিয়ের বয়স হয়ে গিয়েছে, ওকেও বিয়ে দিব। তো স্বাবলম্বী হয়েছি। তারপর হচ্ছে আমার বাড়ি আগে ছিল পাটকাঠির বেড়া, টিনের চাল, সেখানে দালান উঠেছে, এবং খুব বড়লোক হয়ে গেছে আগে থেকে। তো সবাই জানে যে আমি শহরে চাকরি করি, ভালো চাকরি করি, এবং সেখান থেকে টাকা পয়সা পাঠাই। তো আমাদের গ্রামের এই ঘটনা কেউ জানে না। আমার যখন ইচ্ছা হয় তখন আমি আমার সঙ্গে দেখা করতে চাই, আমার এই বিষয়ে কোনো রেস্ট্রিকশনস নাই। আমার ছেলে পেলে যারা আছে ওরাও তখন যায় ওখানে, আম্মার সঙ্গে মানে দাদির সঙ্গে খেলাধুলা করে, খেলে আবার চলে আসে। তো এই ছিল হচ্ছে আমার এই পর্যন্ত ঘটনা। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, তবে আশা করি এই পর্যন্ত আপনারা শুনে বুঝতে পেরেছেন যে আসলে মূল ঘটনা কী ছিল এবং কীভাবে ঘটেছে। তো শুরুতে আমার কপালটা তো ভালো ছিল না, যদি ও আমাকে পছন্দ না করতো তাহলে হয়তো আমাকে ওইখানে কাটাতে হতো 2 বছর, এবং যদি সুপারিশ ওই জিনটা না থাকতো তাহলে হয়তো আমাকে আজীবনে সেখানে থাকতে হতো। তো যাই হোক, ভাগ্য হয়তো খুব ভালো ছিল বলে এই পর্যন্ত গিয়ে আমি আটকে গিয়েও বেঁচে গিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আমার ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন মতো কন্টিনিউ আর ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। ধন্যবাদ সবাইকে।